আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায়। এবং আমি আপনাকে একেবারে ধাপে ধাপে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো। আপনার গ্রামাটিক্যাল নলেজ যেরকমই থাকুক না কেন, একদম বেসিক থেকে স্টার্ট করে কখন আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব আপনি নিজেই টের পাবেন না। এবং যখন আপনি সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করবেন আপনি নিজেকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করবেন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমাদের অনেকের ভয় কাজ করে, এবং যদিও সেটা সবচেয়ে কমন একটা টপিক, সব জায়গায় খালি টেন্স টেন্স টেন্স, বাট তবু এর ভেতরের মধ্যে যে গভীর একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্টের যে গভীরতা আছে সেটা অনেকের মাঝেই থাকে না। যার কারণে টেন্স কমন টপিক হওয়া সত্ত্বেও এই টেন্সের কারণে যত ভুল হয় সেগুলোও কিন্তু আমাদের সবচাইতে বেশি বেশি হয়। এবং আপনি জানেন টেন্স অনেক ইজি একটা কনসেপ্ট, কমন একটা কনসেপ্ট, তবু কিন্তু আপনি টেন্সে ভুল করে যাচ্ছেন। সো এইরকম ভুলগুলো এড়ানোর জন্য টেন্স সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি। সো সেই গভীর জ্ঞানগুলোই আমরা পেয়ে যাব এই টেন্সের ক্লাসগুলো থেকে। সো মনোযোগ দিয়ে টেন্সের প্রত্যেকটা ক্লাস করবেন। কখনো আপনি সব জানেন এরকম মাইন্ডসেট নিয়ে ক্লাস করবেন না, খালি এতটুকু জানার চেষ্টা করেন নতুন কোনো কিছু শিখতে পারছেন কিনা, বা যে গভীরতার কথা আমি বলছি সেই গভীরতা আপনার আছে কিনা টেন্স সম্পর্কে। সো টেন্সে আজকে আমরা ক্লাস করব হচ্ছে প্রথমটা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। বাট তার আগে টেন্সটা কি সেটা একটু বুঝে নিই, তারপর আমরা যাব প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনায়। সো টেন্সের ক্ষেত্রে প্রথমত আমার যে টেন্সটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো সেই ক্ষেত্রে টেন্সটাকে সেটাকে বুঝে নিই। যখন আপনি কোনো কিছু করতেছেন বা কোনো কিছু হয়ে যাচ্ছেন বা হচ্ছে কোনো কিছু আপনার কাছে আছে বা আপনি কোথাও অবস্থান করছেন, এগুলো কিন্তু ভার্ব। এই ভার্ব ভিন্ন ভিন্ন রূপে আগমন করবে যখন তার সময়টা চেঞ্জ হবে। সো এইটার কথা বলা হচ্ছে যে ভার্বের ভিন্ন রূপ ব্যবহার করা হয়, তাকে টেন্স বলতেছি। তার মানে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কেই মূলত আমি টেন্স বলতেছি। তার মানে একটাই ভার্ব, কিন্তু যখন সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন ওই ভার্বের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু চিন্তা করেন, একটাই ভার্ব, তার চেহারাটা চেঞ্জ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? সময়ের উপর ডিপেন্ড করে। তার মানে আপনি যদি আমাকে বিভিন্ন সময়ের একটা উপলব্ধি ঘটাতে চান আমার উপর, তাহলে আপনাকে ভার্বের চেহারাটা চেঞ্জ করতে হবে। তার মানে আপনি যেই চেহারা দিবেন আমি চিন্তা করব ওই সময়ের কথাটা আপনি বলতেছেন। একদম সিম্পল কনসেপ্ট, বুঝতে পেরেছি? চলেন একটু ভালো মতো আমরা টেন্সগুলো একটু ভালো করে দেখি। সো যখন টেন্সের কথা বলতেছি, তো টেন্স মূলত তিন প্রকার হয়ে থাকে: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এছাড়া কি আমাদের কোনো সময় আছে? অতীত থাকবে, বর্তমান থাকবে আর ভবিষ্যৎ থাকবে। এই তিনটাকে ঘিরেই তো আমাদের সামগ্রিক সময়টা। সো এই সময়ের উপর ডিপেন্ড করে যেহেতু ভার্বের চেহারাটা চেঞ্জ হচ্ছে, মূলত টেন্সের কনসেপ্টে আসতেছে সময়ের সাথে, তো তিনটা সময়কে ইঙ্গিত করব। সো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সো এদের আবার চারটা করে ক্যাটাগরি আছে। সেটা কি? ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব এবং শেষ অবধি শুনতে হবে, কারণ আমি কি বলছি প্রত্যেকটার পেছনে একটা গভীর কনসেপ্ট আছে যেটা নর্মালি বইয়ে থাকে না, বাট আপনি কিন্তু এখানে জানতে পারবেন। ওকে, সো আজকে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। সো এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে কিছু শব্দ আছে বা কিওয়ার্ড আছে যেগুলো আপনার জানা থাকতে হবে। যদি জানা থাকে তাহলে আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারবেন। সো সচরাচর হয়, এই একটা জিনিস আইডেন্টিফাই করেন। এক নম্বর আমরা আইডেন্টিফাই করলাম সচরাচর হয়। তার মানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, তার মধ্যে একটা জিনিস কি? সচরাচর হবে এমন কাজ। আচ্ছা, আরেকটা কি? রুটিন মেনে করতেছেন এমন কাজ। ঠিক আছে, তাহলে দুই নম্বর আমরা দিলাম রুটিন মেনে কাজ করতেছে যেগুলো। তাহলে একটা সচরাচর, আরেকটা হচ্ছে রুটিন মেনে যেটা হয়। এছাড়া আর কি আছে? চিরন্তন সত্য। তার মানে এমন কিছু জিনিস যেটা সবসময়ের জন্যই সত্যি, যেটা আমাদের সবার জানা, এরকম চিরন্তন সত্যকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। বৈজ্ঞানিক সত্য, বিজ্ঞানিক থেকে বা বিজ্ঞানকে ঘিরে যদি কোনো সত্যি কথা থাকে, বিজ্ঞানকে ঘিরে যদি কোনো কনসেপ্ট থাকে, সেটাকেও আমরা বলতেছি এই ক্যাটাগরিতে। বর্তমানকালের অভ্যাস, তাহলে অভ্যাসটাও হচ্ছে আমার এই ক্যাটাগরিতে। আপনার কোনো অভ্যাস যদি থেকে থাকে লাইফ স্টাইলে, সেই অভ্যাসের কথাও বলতে হবে আপনাকে এই ক্যাটাগরিতে। তারপর হচ্ছে ঐতিহাসিক বক্তব্যের কথা, যখন কোনো বক্তব্যের কথা আপনি উল্লেখ করবেন বা কোনো লেখকের যখন কোনো চরণ উদ্ধৃতি, যে কোনো জিনিস যখন আপনি উল্লেখ করবেন, তখন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন কি কি বললাম। সচরাচর হয় এমন কোনো কাজ, তারপর হচ্ছে রুটিন মেনে করেন এমন কোনো কাজ, আপনার অভ্যাস, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, আর হচ্ছে ঐতিহাসিক কোনো ঘটনা বা কোনো লেখক বা বক্তার চরণ যখন আপনি ইউজ করবেন, অবশ্যই সেটা কোন টেন্সে ইউজ করতে হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে। আপনাকে আগে প্লট বুঝতে হবে। আপনি যদি প্লট বুঝে যান তাহলে দেখবেন যে আপনার জন্য সেটা
অ্যাপ্লাই করা অনেক সহজ হয়ে যাচ্ছে। একটা গ্রামার আপনি শিখছেন, সেখানে গ্রামাটিক্যাল নলেজ থাকাটাই এনাফ না। আপনার সেই গ্রামারটা অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি অর্জন করাটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য হওয়া উচিত। আপনি একটা গ্রামার শিখলেন বাট অ্যাপ্লাই করার সময় আপনি ভুল করলেন, তাহলে ওই গ্রামারটা শিখে আপনার লাভটা কি? সবসময় খেয়ালি এমসিকিউ শেখার জন্য আমরা গ্রামার শিখতে পারতেছি, এই যে এটাই কি আমাদের কাজ? না, এমসিকিউ আনসার করা যায় গ্রামার শিখলে, বাট যখন আপনি অ্যাপ্লাই করার জন্য শিখবেন, আপনি এমসিকিউ তো আনসার করতে পারবেনই, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক ভালো হয়ে যাবে। সো সেরকমভাবে শেখার চেষ্টা করবেন, আমি আপনাকে সেরকমভাবেই শেখাবো। সো প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে আশা করি বুঝতে পেরেছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি আমি ইউজ করতে চাই, আমাকে কিছু প্লটের কথা মাথায় রাখতে হবে। হয় আমি রুটিন অনুযায়ী করতেছি এরকম কোনো কাজ উল্লেখ করতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, অথবা আপনি অভ্যাসের কোনো কিছু উল্লেখ করতে যাচ্ছেন, আপনার এটা করার অভ্যাস আছে, সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্সে। আপনি কোনো লেখকের চরণ ইউজ করতেছেন প্রেজেন্ট সিম্পল টেন্সে, ঐতিহাসিক বক্তব্য প্রেজেন্ট সিম্পল টেন্স, চিরন্তন সত্য প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এই জিনিসগুলো যদি একটু মাথায় থাকে, যদিও জানি ছোটোবেলা থেকে পড়ে আসছেন, বাট চিন্তা ধারণা একটু চেঞ্জ করে এখন থেকে একটু আবার একটু পড়া শুরু করেন, এগুলো মাথায় থাকলে কিন্তু আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো চলেন আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। এইটার অ্যাক্টিভ স্ট্রাকচার আমি বলি অ্যাক্টিভ আর প্যাসিভ, এটাকে কেটে দিই, তারপর আমি এক্সপ্লেন করি, তারপর আমি বলি অ্যাক্টিভ আর প্যাসিভ একসাথে এক্সপ্লেন করে দিব। একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, আরেকটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করবেন না প্যাসিভ স্ট্রাকচার ইউজ করবেন, সেটা মূলত ডিপেন্ড করবে হচ্ছে কাজের উপরে। কিসের উপরে? কাজের উপরে ডিপেন্ড করবে। তার মানে আপনি যদি অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করার সিদ্ধান্ত নেন, তাহলে অ্যাক্টিভ কে থাকতেছে জানেন? সাবজেক্ট। তার মানে এইখানে আপনার সাবজেক্ট মানে যে কি কাজটা করে, তাহলে যে করে সে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর যখন আপনি প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতেছেন, তখন সেখানে কাজটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে এটা ভালো করে বোঝেন, অ্যাক্টিভে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সাবজেক্ট, আর প্যাসিভে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কাজ। তার মানে আপনি যদি এমন কোনো বাক্য লিখার চেষ্টা করেন যেখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ, তাহলে অ্যাক্টিভে লিখবেন। আর এমন কোনো বাক্য যদি আপনি লিখেন যেখানে কাজ গুরুত্বপূর্ণ, তাহলে প্যাসিভে লিখবেন। ধরেন আমি আপনার জব ইংলিশ কোর্সের ক্লাস নিচ্ছি, তাহলে আমি এখন জব ইংলিশ কোর্সের ক্লাস নিচ্ছি, তাহলে এখানে আমি উল্লেখ করতেছি আমি ক্লাস নিচ্ছি, তাই আমি এটা অ্যাক্টিভে লিখবো। বাট যদি এভাবে বলার চেষ্টা করি, এখানে জব ইংলিশের ক্লাস নেওয়া হয়, এইখানে জব ইংলিশের ক্লাস নেওয়া হয়, কে ক্লাস নিচ্ছে এটা কি এখানে ভূমিকা পালন করতেছে? না, আমি আপনাকে তথ্য দিয়েছি জব ইংলিশের ক্লাসটা এখানে নেওয়া হয়, এইটা ইনফরমেশন। এখানে কে নিচ্ছে এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে কিন্তু আমি প্যাসিভটা ইউজ করব। বুঝতে পেরেছি? জাস্ট এইটাই আমি আপনাকে ক্লিয়ার করতেছি, প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একটা জায়গায় আপনি অ্যাক্টিভ ইউজ করতেছেন না প্যাসিভ ইউজ করতেছেন, ডিপেন্ড করতেছে আপনার কাছে যে করতেছে সে গুরুত্বপূর্ণ নাকি আসলে কাজটা গুরুত্বপূর্ণ। যদি কাজটাই মুখ্য বিষয় হয়, যেমন এখানে স্পোকেন ইংলিশ ক্লাস নেওয়া হচ্ছে, এখানে জব ইংলিশ ক্লাস নেওয়া হচ্ছে, এখানে টিকা দেওয়া হচ্ছে, এখানে পাসপোর্ট দেওয়া হচ্ছে, এখানে পাসপোর্ট দেওয়া হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ, কে দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, প্যাসিভে বলতে হবে, প্যাসিভে লিখতে হবে সেগুলো। ঠিক আছে? সো এখানে অ্যাক্টিভ স্ট্রাকচারও জানা থাকতে হবে একটা টেন্সের, সেটা প্যাসিভ স্ট্রাকচারও জানা থাকতে হবে, কারণ কখন কোনটা গুরুত্বপূর্ণ সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো দুটো টার্মই আপনাকে তখন জানা রাখতে হবে, অ্যাক্টিভ আর প্যাসিভ। ওকে, যখন অ্যাক্টিভ স্ট্রাকচারে আসতেছেন তখন মাথায় রাখতে হবে শুরুতে যখন সাবজেক্ট থাকবে, এরপরে শুধুমাত্র ভার্বটা ইংরেজিটা বসালেই হয়ে যাচ্ছে, এরপর আপনি আপনার বাকি কাজগুলো করবেন। অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো বেসিক সেন্টেন্স প্যাটার্নে আমি আলোচনা করেছি এবং নর্মালি ওখানেই আলোচিত হয়। সো এক্সটেনশন, সো এইগুলো নর্মালি আপনি বসিয়ে দিতে পারেন। মূলত টেন্স মানে কাকে নিয়ে কাজ? ভার্বকে নিয়ে কাজ। সো এই ভার্বকে নিয়ে আপনার কাজ করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে সাবজেক্ট, তাহলে আপনার এখানে এস বাই ইএস যোগ হয়, এস ইএস আবার আইএসও যোগ হতে পারে। বুঝতে পারছি? আমি একসাথে আলোচনা করে দিচ্ছি, পরে আমি স্ক্রিনে দেখাবো সব কিছু। তাহলে অ্যাক্টিভ স্ট্রাকচারের কথা বলতেছি আমি এখন। অ্যাক্টিভ স্ট্রাকচারে কি বললাম? সাবজেক্টের পরে জাস্ট ভার্বটা বসবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস ইএস আইএস যোগ হবে, এছাড়া আর কোনো কিছু করার দরকার নেই। সো এটাই অ্যাক্টিভ স্ট্রাকচার। সাপোজ অ্যাক্টিভ স্ট্রাকচারের ক্ষেত্রে আমি প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি বলছি? প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে বলছি যে অভ্যাস হতে পারে, রুটিন হতে পারে। চলেন একটা অভ্যাসের কথা বলি। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাস। ঠিক আছে? সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাস। তাহলে আমি কি লিখবো? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে লাইনটা লিখলাম, এখানে দেখেন আমি সাবজেক্টটা বসানোর পর জাস্ট ভার্বটা বসিয়েছি, ওয়েক আপ।
বুঝতে পেরেছি? আর বাকি তথ্যগুলোতে চলে আসছে। এখন আমি যদি এই জায়গায় আই না দিয়ে বাই এনি চান্স যদি দিতাম হি, তখন জাস্ট এখানে একটা এস দিতে হতো। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। জিনিসটাকে বুঝতে পেরেছি? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এই জিনিসগুলো চলে আসে। সো এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভের কনসেপ্ট প্রেজেন্ট সিম্পল টেন্সের। আমি কি জিনিসটা ক্যাচ করাতে পারতেছি? ওকে, এবার আসেন এই অ্যাক্টিভটাকে যখন আপনি নেগেটিভ করতে যাবেন তখন কি করবেন এটা জানেন? ওকে, চলেন এটা আমরা মুছে দিচ্ছি। ওকে, সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু মুছে দিই। এইবার আমরা আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করি। এখন এই অ্যাক্টিভটাকে আমার নেগেটিভও করা শিখতে হবে, কোশ্চেন করাটাও শিখতে হবে, নাহলে আপনি আবার ধরা খাবেন। সো ভালো মতো কমপ্লিট করে আসেন। প্রথমে আমি কি বললাম? হি ওয়েকস আপ আর্লি, এইটুকু মাথায় রাখলে হবে। আমি ইন দ্য মর্নিং আর লিখছি না, জাস্ট আপনার কনসেপ্ট একটু বোঝাই। হি ওয়েকস আপ আর্লি, এই জায়গাটা একটু চিন্তা করে দেখেন। এই হি ওয়েকস আপ আর্লির মধ্যে এইটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে আছে, এবং এইটাতে আমি এস যোগ করছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। এরপর পরবর্তী কাজ, এইটাকে যখন আমি নেগেটিভ করব, মানে প্রেজেন্ট সিম্পলটাকে যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার নিয়ম মাথায় রাখবেন। কোনো একটা কিছুকে যখন আপনি নেগেটিভ করতে চাচ্ছেন, নেগেটিভ করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে আর নট লাগবে। এই কথাটা মাথায় রেখে দিবেন। নেগেটিভ করার জন্য সবসময় কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে আর নট লাগবে। তাহলে আমাকে এখানে অক্সিলারি ভার্ব আর নট বের করে আনতে হবে কোথাও না কোথাও থেকে। সো আসেন, তাহলে হি, এইবার আমি নেগেটিভ করব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আর নট লাগবে। কিন্তু দেখেন তো এখানে কোনো অক্সিলারি ভার্ব কি নর্মালি আছে? নাই। সো মনে রাখবেন যার কেউ নাই তার টেন্স অনুযায়ী আসবে ডু, ডিড, ডাস। আমি টোটাল কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি একদম বেসিক থেকে, তাহলে আপনার টেন্স ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি টেন্সের পজিটিভ স্টেটমেন্টটা করলাম, এভাবে কিন্তু টেন্সের ক্লাস কখনো করতে পারবেন না, পুরো আপনার রিটেন পার্টের জন্য কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন প্রথমত আমি এই লাইনটা লিখলাম যে হি ওয়েকস আপ আর্লি, কিন্তু এই প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটাকেই যদি আপনাকে নেগেটিভ করতে বলা হয় তখন আপনি কি করবেন? অক্সিলারি ভার্ব নট ছাড়া তো আপনি নেগেটিভ করতে পারবেন না, কারণ রুলসটা আমি দিয়েই দিচ্ছি। নেগেটিভ মানে কি? অক্সিলারি ভার্ব প্লাস নট ইউজ করতে হবে। সো এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আরেকটা লাইনও বলেছি, যার কেউ থাকে না তার থাকে ডু ডিড ডাস, টেন্স অনুযায়ী ডু ডিড ডাসটা চলে আসে। সো এখানে ডু ডিড ডাস কোনটা আসবে বলেন তো? হিয়ের সাথে ডাজ আসবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কনসেপ্টটা যে এস ইএস আইএস যোগ হয়, তাহলে ডাজ আসবে। তাহলে এইখানে আমার কোনটা হেল্প করতে আসবে? যেহেতু আমার নর্মালি কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আমার ডাজ হেল্প করতে আসবে। বুঝতে পারছি? তাহলে এখানে আমি কি পেয়ে গেছি? অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। এখন নেগেটিভ করতে আরেকটা শব্দ লাগবে, সেটা হচ্ছে নট। তাহলে এখানে জাস্ট আপনি উল্লেখ করে দিবেন হি ডাজ নট। যেহেতু একবার ইয়েস যোগ করা হয়ে গেছে, সেহেতু আর যোগ করার আপনার প্রয়োজন নেই। শুধুমাত্র লিখবেন হি ডাজ নট ওয়েক আপ। এখানে আর এস যোগ করতে হচ্ছে না, কারণ এটা আপনি আগেই করে ফেলেছেন। প্রত্যেকটা আলাদা আলাদা করে দরকার নাই করার। সো হি ডাজ নট ওয়েক আপ আর্লি। সো এইটা হচ্ছে আমার তখন আরেকটা কনসেপ্ট নেগেটিভ করার ক্ষেত্রে, যে হি ডাজ নট ওয়েক আপ। তখন আমার চেহারাটা এরকম হবে যদি আমি অ্যাক্টিভের এরকম নেগেটিভ করতে চাই। আসলে আরেকটা করি। আরেকটা কি দেখেন, আরেকটা হচ্ছে কোশ্চেন করা। যখন আপনি কোশ্চেন করবেন, চলেন আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই। যখন আপনি কোশ্চেন করতেছেন, ঠিক আছে, যখন কোশ্চেন করবেন তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে, তার মানে আগে অক্সিলারি ভার্ব থাকবে, পরে সাবজেক্ট থাকবে। যদি এই কন্ডিশন না আসে তাহলে কোশ্চেন হবে না। তাহলে এবার আমি কোশ্চেন করব, এইটাকে বাদ দিয়ে এখন আমি কোশ্চেন করতে যাচ্ছি। তো কোশ্চেন করি, হি, এটাই তো আমার সাবজেক্ট, কিন্তু আমি কি বলছি? অক্সিলারি ভার্ব আগে থাকতে হবে। তো নর্মালি কি যে নর্মাল বাক্যটা আছে এখানে কি অক্সিলারি ভার্ব থাকে? থাকে না। তাহলে আগে আমি কোন অক্সিলারি ভার্বকে নিয়ে আসবো? কারণ অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্টটা আগে আসবে এইটাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু কেউ নাই, সে আবার ডাসটাকে নিয়ে আসতে হবে আমার। তাহলে হিয়ের পরে ডাস দিলে তো সেটা কোশ্চেন হবে না। কোশ্চেন হওয়ার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব আগে থাকা। তাহলে প্রেজেন্ট সিম্পলের যদি অ্যাক্টিভ স্ট্রাকচারে কোশ্চেন আমার তৈরি করতে হয়, তাহলে আমি আগে ডাস দিব, তারপরে হি দিব, তারপরে ওয়েক আপ দিব। যেহেতু ডাস দিয়ে এস বাই এস যোগ করে দিছি, সেহেতু আমি আর নতুন করে ওয়েকের সাথে এস যোগ করার দরকার নাই, এবং এটা কোশ্চেন মার্ক। সো ডাজ হি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই যে ডাজ, এইটাই মূলত অক্সিলারি ভার্ব আর এটা সাবজেক্ট। তার মানে যেহেতু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, সো আমার নেগেটিভ কাজও শেষ, আমার অক্সিলারি ভার্ব
আগে এনে প্রশ্ন করার কাজও শেষ। সো এইটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, এবং এই যে কথাগুলো বললাম এইগুলো আপনাকে বলে বলে কেউ করাবে না এখন এই সময়টাতে, বাট আপনি এখানে করার সুযোগ পেয়েছেন। যা বলেছি সেটা যদি আপনি এখন ভালো মতো বুঝে থাকেন তাহলে এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। তাহলে আমি দেখেন শুধুমাত্র একটা স্টেটমেন্ট করিয়ে আপনাকে শেষ করে দেইনি, সেটা নেগেটিভ কীভাবে করবেন এবং কোশ্চেন কীভাবে করবেন সেটাও কিন্তু আমি করে দিয়েছি। তাহলে আমার সাথে সাথে আরেকবার একটু রিপিট করেন বোর্ডটা দেখে, যে যদি আমরা প্রেজেন্ট সিম্পলের অ্যাক্টিভ করতে চাই নর্মালি আমার ভার্বটা বসালেই হয়ে যাবে। যদি আমরা প্রেজেন্ট সিম্পলের নেগেটিভ করতে চাই আমাকে অক্সিলারি ভার্বের পর নট বসালেই হয়ে যাচ্ছে। যদি কোয়েশ্চেন করতে চাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসালেই হয়ে যাচ্ছে। এই কনসেপ্টগুলো যদি থাকে, এবার একটু প্যাসিভ করার নিয়মটা আমার কাছ থেকে শুনে নেন। এবার আমরা প্যাসিভ, এরপর খালি স্ক্রিনটা শো করে দিব, আপনি খালি আমি বুঝতে পারছেন কিনা সেটা একটু চিন্তা করবেন। বুঝতে পারছি, এরপর বুঝতে পারলেই আমার কাজ কমপ্লিট। নেগেটিভের কথা তো মাথায় আছি। ওকে, আসেন এবার আমার পরবর্তী কাজটা করি। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে প্যাসিভ করা। প্যাসিভে মাথায় রাখবেন, যদি আপনার অ্যাক্টিভে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আগে থেকে না থাকে, প্যাসিভে গিয়ে সেটা কীরকম হবে? প্যাসিভ, এই প্যাসিভ শব্দটা মাথায় আসলে আপনার মাথায় আসতে হবে টু বি ভার্ব আর ভার্বের 3 নাম্বার ফর্ম। এই কাজটা করবেন, টু বি ভার্ব আর ভার্বের 3 নাম্বার ফর্ম, এই জিনিসটা যদি এনশিওর করতে পারেন তাহলে আপনার প্যাসিভ হয়ে যাবে। ওকে, আসেন, তো প্যাসিভ হচ্ছে টু বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার আপনি বলেন, একটু আগে আমি একটা ভার্ব লিখছি, বা হচ্ছে মনে করেন আই ইট রাইস, সবচেয়ে কমন একটা এক্সাম্পল, আই ইট রাইস। এই যে বাক্য, এটা অ্যাক্টিভে বাক্য আছে, রাইট? অ্যাক্টিভে সাবজেক্ট এখানে আগে আসছে, এখানে অ্যাক্টিভে বাক্য আছে। এবার আমার কথা হচ্ছে এইটাকে প্যাসিভ করতে গেলে আমার লাগবে টু বি ভার্ব আর V3। তাহলে V3 করতে গেলে আমার তো এটা ইটেন হচ্ছেই, V3 করলাম, টু বি ভার্ব নাই, তার মানে অলরেডি কোনো ধরনের ভার্ব নাই এই জায়গাটায়। যখন অ্যাক্টিভে কোনো টু বি ভার্ব নাই সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে টু বি ভার্ব সবচেয়ে সহজটা নিয়ে আসতে হবে। তাহলে অ্যাক্টিভে যদি কোনো ধরনের এক্সট্রা অক্সিলারি ভার্ব না থাকে, এটা একটু মাথায় রাখেন, অ্যাক্টিভে যদি কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সবচেয়ে সহজ অক্সিলারি ভার্ব যেগুলো আপনি জানেন, সবচেয়ে সহজ টু বি ভার্ব যেটা আপনি জানেন সেটা নিয়ে আসবেন। কোনটা জানেন? অ্যামিজার, এটাই তো সবচেয়ে সহজ, অ্যামিজার ওয়াজ ওয়্যার। তাহলে আমার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এটা হচ্ছে প্যাসিভের রুলস, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। এখন বলেন এটার সাথে ম্যাচ করে আপনি কোন টু বি ভার্বটাকে নিয়ে আসতে পারবেন? আপনি নিয়ে আসতে পারবেন ইজ, তাই না? সো রাইস ইজ ইটেন বাই মি না দিয়ে আপনি এইটুকুতেই রেখে দিতে পারেন, কারণ এখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ না দেখে এই বাক্যটা ইউজ করেছি। সো সাবজেক্টকে পরবর্তীতে না লিখলেও হয়। সো এই কনসেপ্টটা আপনার থাকতে হবে প্যাসিভ করার সময়। তাহলে প্যাসিভের কনসেপ্টটা কি? যে টু বি ভার্ব লাগবে আর V3 লাগবে। যেহেতু আমার প্রেজেন্ট সিম্পলের অ্যাক্টিভ স্ট্রাকচারে কোনো ধরনের অক্সিলারি ভার্বই নেই, তাই সেই ক্ষেত্রে আমি সবচেয়ে সহজ টু বি ভার্বটা প্যাসিভে নিয়ে আসবো, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে টু বি ভার্বও পেয়ে গেছি আর এখানে 3 নাম্বার ফর্মও পেয়ে গেছি। সো দ্যাটস ওয়াই আমার এটা কমপ্লিট হয়ে গেল। সো এখন এটাই হয়ে গেছে আমার প্যাসিভ, বুঝতে পেরেছি? সো এই প্যাসিভটাকেই এখন জাস্ট এই কনসেপ্টে নেগেটিভ করতে হবে, নেগেটিভ, আর এই কনসেপ্টেই এখন আপনাকে কোশ্চেন করতে হবে। কনসেপ্টটা কি? অক্সিলারি ভার্বের পর নট বসানো। তাহলে রাইস ইজ, এরপরে নট বসালেই হয়ে যাবে নেগেটিভ, আর ইজটাকে আগে আনলেই হয়ে যাবে কোশ্চেন। কি কনসেপ্টটা কি বুঝতে পারছি? এইটাই হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল টেন্স। যা যা বললাম একদম অ্যাক্টিভ, প্যাসিভ, কোশ্চেন মেকিং, নেগেটিভ সব আমি আপনাকে করিয়ে দিছি। অনেক দীর্ঘ একটা আলোচনা, একটা সিম্পল টেন্স নিয়ে, প্রথম টেন্স, একটা টেন্সের ভেতরে টেন্স, এটা নিয়ে এত ডিটেলস আলোচনা কখনো কোথাও করা হয়েছে বলে আমার মনে হয় না। তো এবার আসেন বাক্যগুলো পড়ি যেগুলো আসে। এই যে অ্যাফার্মেটিভ, দেখেন সাবজেক্টের পরে ভার্ব আসছে, নেগেটিভ করার সময় জাস্ট এই যে ডোন্ট, ডাজন্ট ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর, সেটা আসছে, কারণ অক্সিলারি ভার্ব আগে ছিল না, সেহেতু আমার এই জিনিসটা এখানে চলে আসছে। এরপর ইন্টারগেটিভ করার ক্ষেত্রে কি? এই যে ডু বা ডাস, এটা আমার চলে আসছে আগেই, বুঝতে পারছে? সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বটা আসছে আমার ইন্টারগেটিভ করার জন্য। আর নেগেটিভ হলে যে ডোন্ট, যেটা আপনি নেগেটিভ করছিলেন ওটার সাথে নিয়ে আসলে আপনার এটা হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আপনার প্যাসিভ। প্যাসিভটা কি বলছি দেখেন, সবচেয়ে সহজ টু বি ভার্ব কোনটা? অ্যামিজার, কারণ নর্মালি অ্যাক্টিভে কোনো ধরনের টু বি ভার্ব থাকতেছে না বা অক্সিলারি ভার্বই থাকতেছে না। আর V3 এটা আপনি কি করলেন? কনফার্ম করলেন। ওকে, আর এরপর হচ্ছে এই যে ওটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে বাই দিয়ে যে আমরা বিভিন্ন কিছু বলি, সেটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কারণ এটা নিয়মই হচ্ছে প্যাসিভ ইউজ করি যখন আমাদের সাবজেক্টটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ওকে, সো এবার ভালো মতো বোঝেন,
যেগুলো বলছি। সো এইখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় এস বাই ইএস বাই ইএস যোগ হবে। সো এই ক্ষেত্রে এস ইএস আইএস কখন কোথায় যোগ হবে এটা একটু মাথায় রাখবেন। ভার্বের শেষে যদি সি এইচ ও এস এস এইচ তারপর হচ্ছে এক্স জেড বা জি অনেকে বলে থাকে, এটা যদি থাকে তাহলে ইএস যোগ করবেন। এগুলো জাস্ট মুখস্থ করে ফেলার মতো। আর যদি ওয়াই থাকে কনসোনেন্টের পরে তাহলে ওই ওয়াইটা উঠে গিয়ে আই ইএস যোগ করবেন, আর অন্যান্য সব ক্ষেত্রে আপনি এসটাকে যোগ করবেন। ওকে, আচ্ছা এখন এক্সাম্পল দেখি আমরা, আসেন। এই দেখেন ক্যাচেস, লাস্টে সিএইচ আছে এই জন্য ইএস যোগ হয়েছে, তারপর ও আছে ইএস যোগ হয়েছে, এস আছে ইএস যোগ হয়েছে, তারপর এস এইচ আছে ইএস যোগ হয়েছে, এক্স আছে ইএস যোগ হয়েছে, জে আছে বা জেড আছে ইএস যোগ হয়েছে, যেটা বলছে ওইটাই এখানে আছে। তারপর ক্যারি কনসোনেন্ট প্লাস ওয়াই আছে সেহেতু আই ইএস যোগ হয়েছে এগুলোর সাথে। ওকে, আর বাকি সব ক্ষেত্রে এস যোগ হচ্ছে। ওকে ওকে, সো এবার সেন্টেন্সের এক্সাম্পল দেখেন। হি টেক্স টি এভরিডে, প্রত্যেক দিনের কাজ না, রেগুলারলি করতেছে, সচরাচর করতেছে, সেহেতু এটা হবে আমার প্রেজেন্ট সিম্পল। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এস যোগ হয়েছে, নেগেটিভ করতে গেছেন অক্সিলারি ভার্বের সাথে নট লাগাতে হচ্ছে, প্রশ্ন করব অক্সিলারি ভার্ব আগে দিতে হচ্ছে। সো এই তো। আর এখন প্যাসিভ করব, এই যে রাইস ইজ গ্রোন, এই যে গ্রো 3 নম্বর ফর্ম হচ্ছে গ্রোন, 3 নম্বর ফর্ম দিয়েছি, টু বি ভার্ব এনেছি, সবচেয়ে সহজটা শেষ, আর অবজেক্টে সাবজেক্টে রেখে দিয়েছি। এই তো। তো এই তো আমাদের মূলত আইডিয়া হয়ে গেছে যে এক্সাম্পল সেন্টেন্সগুলো কীরকম হবে। সো এবার আপনারা একটু কাজ দেই, চলেন আমরা একসাথে সলভ করার চেষ্টা করি। এই তো আরও দুটো আছে, নর্মালি এগুলো আমরা করেছি যখন টু বি ভার্ব মেইন ভার্বে থাকে। সো এগুলো এক্সাম্পল, যে রুটিন ওয়ার্ক হলে রূপা ওয়াটার্স দ্য ট্রিজ। সো দেখেন এখানে যে কাজগুলো রুটিন মেনে সে করে সেগুলি দেওয়া আছে, দ্য মুসলিম সে দেয়ার প্রেয়ার 5 times a day। রুটিন ওয়ার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু সেখানে একই প্রেজেন্ট সিম্পলের মধ্যে পড়বে। সো এটাই বলা হয়েছে এখানে। এরপর চিরন্তন সত্য, যে কথাগুলো আমরা সংজ্ঞায় বলেছি এখন জাস্ট এক্সাম্পল দেখছি। আইস ফ্লোটস অন ওয়াটার, ওকে, ম্যান ইজ মর্টাল, এগুলো চিরন্তন সত্য। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য যেটাকে বলা হয়। সো ওইটা কিন্তু এখানে আছে, তাই এখানে আমরা ইউজ করতেছি ভার্বটাকে প্রেজেন্ট সিম্পলে। ওকে, আসেন বৈজ্ঞানিক সত্য, এই যে হাইড্রোজেন অক্সিজেন মেক ওয়াটার, এগুলো। অভ্যাস, দেখেন আপনার অভ্যাসগুলো, হেলাল টেক্স বাথ ইন দ্য রিভার এভরিডে, তার অভ্যাস হচ্ছে বাথটা রিভারে না, নদীতে গোসল করা। যে কোনো কিছু আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, আপনি খালি একটু এক নজর দেখে নেন। শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, একটা ঐতিহাসিক বর্ণনা। সো এটাও প্রেজেন্ট সিম্পল। বঙ্গবন্ধু ডেলিভার্স হিজ ফেমাস স্পিচ বিফোর মিলিয়নস অফ পিপল, ঐতিহাসিক বর্ণনা। সো এগুলো সব প্রেজেন্ট সিম্পল। কোনো লেখকের বাণীর কথা বলছে প্রেজেন্ট সিম্পল। সো দেখেন রবার্ট ফ্রস্ট সেজ গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, এটাও প্রেজেন্ট সিম্পল হয়েছে কারণ লেখকের বাণী। এইবার আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো আবার একটু দেখা। চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রুটিন ওয়ার্ক, এই শব্দগুলো যদি থাকে তাহলে ইউজুয়ালি এভরিডে এই টাইপের জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। লাস্ট একটা এক্সাম্পল দেখি। সো হি গো টু মস্ক এভরিডে, প্রত্যেক দিনের কাজ না, তাহলে গো না হয়ে কি হবে, গোজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হাউ আ ম্যান লিভ, এই লিভ ভার্বটার ফর্ম লিভই থাকবে জেনারেলি। সো এই ক্ষেত্রে দেখেন হাউ আ ম্যান লিভ জেনারেলি, এটা একটা কোশ্চেন মার্ক কিনা। আর কোশ্চেন মার্কের নিয়ম কি? কোশ্চেন মার্কের নিয়ম হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকা। তো এখানে সাবজেক্ট হচ্ছে আ ম্যান, এর আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে। সো যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল আমি ডিসাইড করে ফেলছি, সো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে ডাজ আসবে। সো হাউ আ ম্যান ডাজ লিভ জেনারেলি, এটা আসবে। সো ইউজুয়ালি ড্যাশ, ইউজুয়ালি যেহেতু বলছে কলেজ বাই রিক্সা, ইউজুয়ালি যেহেতু বলছে তার এটা অভ্যাস, তার এটা গোজি হবে, কারণ এটা প্রেজেন্ট সিম্পল বোঝাচ্ছে, ইউজুয়ালি দেখে সেটা আমি বুঝছি। সো এত বিস্তারিত আলোচনা করেছি, আই থিঙ্ক প্রেজেন্ট সিম্পল নিয়ে আপনার কোনো প্রবলেম থাকার কথা না, এবং ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। আমরা অ্যাক্টিভ আলোচনা করেছি, প্যাসিভ আলোচনা করেছি, নেগেটিভ আলোচনা করেছি, কোশ্চেন আলোচনা করেছি। সো আই থিঙ্ক আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী আলোচনাগুলো আশা করছি এত আর লং হবে না, কারণ প্রথমটা বোঝাতে গেলেই যে নলেজটা আপনি পেয়েছেন সেগুলো দিয়ে আপনি পরবর্তীগুলো অ্যান্সার করতে পারবেন। আসসালামু আলাইকুম।